আমাদের সিনিয়র অ্যাডভোকেট আজকে যাকে ঘিরে এই আয়োজন সম্মানিত শহীদুজ্জামান চৌধুরী অ্যাডভোকেট মহোদয়কে তার স্মৃতিকথা রাখার জন্য আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি। বক্তব্য রাখছেন সিনিয়র আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী। সন্ধ্যায় আমাকে কেন্দ্র করে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই আয়োজনের সভাপতি আমার ঘনিষ্ঠ বন্ধু, সুনামগঞ্জ বারের 2 দফা সেক্রেটারি, 2 দফা প্রেসিডেন্ট জনাব রবিউল রুকেশ সাহেব। আসার কথা ছিল আমার অফিসিয়াল সিনিয়র হুমায়ুন মঞ্জুর চৌধুরী সাহেবের, কিন্তু দুর্ভাগ্যক্রমে উনি উপস্থিত মুহূর্তে ওনার ড্রাইভার বিট্রে করায় অসুস্থতার কথা বলে তাকে না পাওয়া যাওয়ায় উনি আসতে না পারায় যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, আমার এই বন্ধু সেই শূন্যতা পূরণ করে ফেলেছেন। আমি এই জন্য প্রথমে একটু দুর্বলতায় ভুগেছি, কি জানি কি হলো, কিন্তু এটাও পূরণ হয়ে গেছে। এবং আজকের যে আমার প্রধান অতিথি মনসুর ভাই আমার জন্য ঢাকা থেকে এই অনুষ্ঠানকে উপলক্ষ করে সিলেটে এসেছেন, এবং আমি তাদেরকে আজকে স্টেজে এবং অডিয়েন্সে পেয়েছি, আমি আবেগ আপ্লুত। অনেক কিছুই বলার ছিল, আসলে তেমন কিছুই বলতে পারবো না। শুধু মনসুর ভাইয়ের সাথে আমার কিভাবে পরিচয় হলো সেই অংশটুকু বললেই প্র্যাকটিসের অনেক কিছু আমরা পেয়ে যাব। আমি সুনামগঞ্জে একটা মার্ডার কেসের বাদী পক্ষে মামলা পরিচালনা করছি। এটার নাম ছিল লালচান মার্ডার। লালচান ধর্মপাশার একজন কৃষক, ভূমিহীন কৃষক। সে যুদ্ধার্থীর হাতে খুনের শিকার হওয়ার পরে এই মামলাটা নিয়ে বিশেষ করে কৃষক সংগঠনে একটা বিদ্রোহ দেখা দিয়েছিল। ধর্মপাশা থেকে বেশ কয়েকটি নৌকা ভরে সুনামগঞ্জে এসে তারা মিছিল করেছে। যখন ধর্মপাশা কোর্ট থেকে, এটা 2080-90 সালের কথা, তারা সুনামগঞ্জে এসে মিছিল করে সুবিচার কামনা করে মিছিল করেছে। তারপরে শহীদ মিনারে সভা করেছে। সভা করে ওই শহীদ মিনারে ঘোষণা দেয় যে তারা ভূমিহীন কৃষকের মামলা চালাতে কেউ যদি উইদাউট কস্ট তাদেরকে তাদের ডাকে সাড়া দেন, তারা খুব কৃতজ্ঞ হবে। আমি ওই সভা থেকে একটা চিরকুট লিখে দিয়েছিলাম যে আমি এই মামলার আইনি সহায়তা দেব। ওই সভায় তারা আমার নামও ঘোষণা করে। এরপরে দেখা যায় এই মামলাটা আসামি পক্ষে পরিচালনা করছেন আমাদের এই সিলেট এবং সুনামগঞ্জের প্রবীণ অ্যাডভোকেট সৈয়দ রফিকুল্লাহ সোহেল সাহেব। মামলা কিছুদিন পর পরেই ঢাকায় গিয়ে একটা অর্ডারের এগেনস্টে স্টে করে দেন। আমরা বাদী পক্ষে মামলা পরিচালনা দূর হয়ে উঠেছে আমাদের। তো ওনারা তো আমাকে পয়সা দিতে পারতেছে না, আর আমি তো পয়সার জন্য এটা মামলা নেই নাই, আমি নিয়েছি এটা আমার স্পিরিট থেকে। তখন দেখা যায় আমার যে মক্কেলরা তারা ঢাকা থেকে কয়দিন পরে পরে আবার স্টে ভ্যাকেট করে নিয়ে আসে। আমি তাদেরকে প্রশ্ন করলাম যে আপনারা আমাকে পয়সা দিতে পারছেন না, মামলা পরিচালনা করছি, আবার ঢাকা থেকে স্টে হলে এত দ্রুত কিভাবে নিয়ে আসে? তখন বললো যে আপনার মতো মানুষ আমাদের ঢাকায়ও আছেন, মনসুর হাবিব সাহেব, উনিও আপনার কথা শুনে আপনাকে বলা হয়েছে যে আপনি ঢাকায় গেলেই ওনার সাথে একটু দেখা করার জন্য, আলাপ করার জন্য। এই সূত্র ধরে এই মনসুর হাবিব সাহেবের সাথে আমার যে সম্পর্ক হলো আজকে প্রায় 34 বছর যাবৎ। উনি আমার একজন অভিভাবক হয়ে গেছেন। আমাকে উপলক্ষ করে সুনামগঞ্জে উনি ট্যুর করেছেন, ভাবি সহ টাঙ্গুয়ার হাওরে আমরা ট্যুর করেছি। মানে এখন আমার একজন, বললামই তো, পারিবারিক অভিভাবক হয়ে গেছেন। আর এই মনসুর হাবিব সাহেবের সংস্পর্শে আমি যে কিছু কিছু বিষয় আশয় একটু স্পেশালি কাজ করি, এটা অনেকটা ওনার কাছ থেকে প্রাপ্ত। আমি বইপত্রের প্রতি যেমন চর্চা করি, তেমন বইয়ের যত্নও নেই। এই যত্নের বিষয়টা যেমন কিভাবে কোন বইটা রাখতে হবে, কোন ফাইল কিভাবে রাখতে হবে, এগুলো অনেক কিছুই ওনাকে আমি ফলো করি। মনসুর হাবিব ভাই
এইটা নয়, শুধু আরেকটা বিষয় যেটা হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার একটা মোটামুটি আলোড়ন সৃষ্টি করেছিল। 1994 সালের শেষ দিকে আমার এক মোয়াক্কেল সে এসে বলল যে তাদের এলাকায় একটা ডাকাতির মোকদ্দমা, এই মোকদ্দমায় প্রায় 13 জন আসামি সাজা হয়েছে। একজন আসামি তার অনুপস্থিতিতে সাজা হয়েছে, শুরু থেকে অনুপস্থিত ছিল। এই কেসটা, এই আসামিটা সৌদি আরব চলে গেছিল এবং সৌদি আরবে মাজারে এই কবরস্থানের গার্ড সে অনেক টাকা পয়সা রুজি করে। তার যে অনুপস্থিতিতে সাজা হলো এই কোনো প্রতিকার পাচ্ছে না। তো আমি তো সুনামগঞ্জে প্র্যাকটিস করি এবং সাজা হয়েছে হবিগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল থেকে। ওই সময় কিন্তু ডাকাতি, খুন 302, 395, 96, 97 এইসব দ্বারা এই যে স্পেশাল পাওয়ার অ্যাক্টে শিডিউলে ছিল, এখন নাই। ওই শিডিউলের কারণে এবং হবিগঞ্জে তখন বিশেষ করে স্পেশাল জজ হিসাবে যখন সাবজজকে দায়িত্ব দেওয়া হলো, এটা সিলেটে এসে গিয়েছিল, আবার ট্রান্সফার হয়ে হবিগঞ্জে গেছে। সেখানে গিয়ে 1974 সালের ঘটনায় 1984 সালে সাজা হয়েছে, 10 বছর চলে গেছে এখানে। আর 1994 সালের শেষ দিকে আমার সাথে পরামর্শ করতেছে যে এই লোকটা তো এই 20 বছর যাবতই পলাতক এবং সে সৌদি আরবে ছিল, তাকে কিভাবে বাঁচানো যায়। সে বিভিন্ন মহল থেকে সাহায্য পাবে বলে অনেক টাকা পয়সা খরচ করছে, কোনো লাভ হয় না। আমি বললাম যে কিছু কাগজপত্র এনে দেখান, দেখি আমরা কি করবো। আমি মনে মনে ভাবলাম যে আমার তো লাভ হবে, আমি সব কাগজপত্র যদি একবার রিডিং করতে পারি। ওই ভদ্রলোক সিলেটে হাইকোর্ট থাকা অবস্থায় বিভিন্ন জনে সাজাপ্রাপ্তরা, পলাতক অবস্থায় সাজাপ্রাপ্তরা রিট করেছে, কেউ কোনো বেনিফিট পায় নাই। যেহেতু স্পেশাল পাওয়ার অ্যাক্টের আপিলের সময় পার হয়ে গেলে, একদিন পার হয়ে গেল আর কোনো স্কোপ থাকে না। 561 এও চেষ্টা করেছিল, কোনো কিছুতেই কোনো হয় নাই। পরবর্তী সময় রিটে চেষ্টা করেছিল, হয় নাই। পরবর্তী সময় কাগজগুলো পড়ে আমি বুঝতে পারলাম এবং স্পেশাল পাওয়ার অ্যাক্টের যে বিভিন্ন সময় পরিবর্তন এসেছে, এইগুলো সব মিলিয়ে ঝিলিয়ে আমি দেখতে পেলাম যে এই লোকটার জন্য 561 এতে একটা প্রতিকার আশা করা যায়। কারণ তার বিরুদ্ধে নো এভিডেন্স, কোনো সাক্ষীরা তার কথা বলে নাই। তারপরে তার যে ওয়ারেন্ট, সমন না, এইটা ওয়ারেন্ট এবং মালকুরকি, এইগুলো প্রপারলি হয় নাই, এগুলোর মধ্যে গলদ আছে। এইগুলো স্টাডি করে আমি তাকে, যে লোকটা নিয়ে গেছে, সিগন্যাল দিলাম তুমি তাকে সৌদি আরব থেকে এনে ফেলো, তবে জেলে ঢুকতে হবে। 7 বছরের সাজা হয়েছে তার, জেলে ঢুকতে হবে। আশা করি 1 বছরের মধ্যে তাকে আমরা খালাস করাতে পারবো। আর আমি চিন্তা করলাম এটা 561A হবে। আমার পরামর্শে সে সৌদি আরব থেকে আসলো, তার মেয়ের বাড়ি ছিল মৌলভীবাজার শহরে, সেখানে থাকলো। আমার যে লোক, সেই লোক আমাকে সুনামগঞ্জ থেকে নিয়ে রওনা হলো, হবিগঞ্জ গেলাম। শায়েস্তাগঞ্জ ট্রেন থেকে নেমে গেলাম, সেখানে হোটেলের ব্যবস্থা করলো। আর ওই লোককে আমি সারেন্ডার করলাম হবিগঞ্জের সাবজজ বা স্পেশাল ট্রাইব্যুনালে। এবং এই যে সাবজজ সাহেব, উনি তো বেবাচাকে বলে গেছেন, কারণ কোনো নথি তো এখানে নাই। এই নথি বিভিন্ন সময় সিলেট এসেছে, আবার ঢাকায় হাইকোর্ট ব্যাক করার পরে ওইখানে চলে গেছে, এইখানে এক অংশ, ওইখানে এক অংশ। আমরাও কোথাও সঠিক নথির খবর পাই নাই। আমরা বলছি যে আমরা নথি তো আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব না। তো সারেন্ডার করার পরে আমি বলছি যে উনি জেলে যাবে, যেহেতু এখানে কনভিকশন রেজিস্টারে তার নাম আছে, আপনি তাকে রাখতে হবে এবং একটা অর্ডার দিতে হবে। আমরা সেই অর্ডার নিয়ে হাইকোর্টের অধিকারের জন্য যাব। যা সাবজজ সাহেব তো বুঝে না। ওই সময় হবিগঞ্জে চাকরি করতেন সিনিয়র জজ হিসাবে জাকির হোসেন, যিনি আজকে বিচারপতি। খুব ভালো লোক, সুনামগঞ্জেও চাকরি করে এসেছে। আর সুনামগঞ্জে চাকরি করার সুবাদে আমার সাথে পরিচয় থাকায় আমি মনে করলাম যে আমার আসামি রেখে দিলেন ডকে, কিন্তু উনি বললেন অর্ডার করবেন পরে। আমি ভাবলাম যে একটু জাকির সাহেবের সাথে দেখা করি। জাকির সাহেবের কাছে গেছি, এখন ওনার স্টাফরা বলতেছে ওনাকে তো সাবজজ সাহেবের ডেকে নিছে, কারণ উনিও খুব পড়ুয়া, খুব জানুয়া, ঝাঁঝরিয়াল লোক, কিন্তু এবং ভালো মানুষও। জাকির বর্তমানে বিচারপতি জাকির হোসেন। ওনার আবার আমি ফিরে আসলাম,
যে সাজ্জাদ সাহেবের এখানে, স্টাফে বললো স্যার তো খাস কামরা। তো আমি বললাম বলেন আমি একটু প্রবেশ করবো, অনুমতি নেন। আমি সুনাম মসজিদে এসেছি। তো ওরা বলার পরে ভিতরে ঢুকে দেখি জাকির সাহেব আর ওই সাজ্জাদ সাহেব। সাজ্জাদ সাহেব এখন জাকির সাহেবের পরামর্শ নিচ্ছে যে এই অবস্থায় সে কি করবে। তারপরে আমার দেখে অবাক যে আপনি এত দুঃসাহস করছেন, সুনামগঞ্জ থেকে হবিগঞ্জের আসামি নিয়ে এসে এখানে সারেন্ডার করছেন, আপনি করবেনটা কি? আমি ওনাকে বুঝালাম। তারপরে উনি বুঝলেন, বুঝার পরে ওনাকে বললেন যে উনি তো চায় স্যার শুধু আপনি জেলে রেখে একটা অর্ডার করবেন আর এই অর্ডার নিয়ে কাজ করবেন। এরপরে উনি আমাকে বললেন যে আপনি তো এত দুঃসাহস করলেন, আমাকে একটা ফলাফল জানাবেন। আমি অবশ্যই জানাবো। তারপরে সার্টিফাইড কপি নিয়ে আমি পুরো একটা নোট তৈরি করে নিয়ে গেলাম মনসুর হাবিব সাহেবের বাসায়। আমার সাথে যে লোকটা ছিল তালাবিদার তদবির কারক, সেও ছিল। মনসুর হাবিব ভাই রাত্রে দেখে বারবার দেখলেন, এখন আমি তো কোনো পজিটিভ ইয়ে পাচ্ছি না ওনার কাছে। তা আমি বারবার রিকোয়েস্ট করলাম, মনসুর ভাই আপনি রাত্রে আমরা যাওয়ার পরে আরো ভালোভাবে দেখেন, আমি সকালে আসতেছি। আমি একটা নোট করে দিলাম, এগুলো উনি দেখলেন। সকালে আমি বেল দেওয়ার পরেই দরজা খুলছেন, দেখলাম অনেক চুপলাল, সে হয়তো অনেক সময় এটা দেখছে এবং দরজা খুলে একটা হাসি দিলেন। তখন আমি বুঝলাম যে আমি পজিটিভ হয়ে গেছি ভিতরে। তারপরে বললেন এটা হবে, এটা হবে, বিকাল থেকে আসেন, ডিকটেশন দিব। পরে 4 দিন যাবৎ আমি ঢাকায় থেকে এই কাজটা করেছি, কারণ আমি তাতে খুঁজছি যে আমার একটা সুনাম হোক, যে যারা অনেকেই ফিল করছেন, অনেকের নাম এটার মধ্যে জড়াই গেছে, টাকা পয়সা খরচ করছে নেবেন। আমাদের মরহুম সুরঞ্জিত সেনগুপ্তরও নাম জড়াই গেছিল যে টাকা পয়সা খরচ করছে কিন্তু কোনো ফায়দা পায় নাই, পলাতক থেকে কি ফায়দা পাবে। যাই হোক, মনসুর হাবিব ভাই বললেন বিকাল থেকে পরের দিন পরপর 4 দিন ডিকটেশন নিলাম এবং সেই মামলায় মাস যায়, 6 মাস যায়, 9 মাস যায়, কিছুই তো করতে পারতেছি না। আর 96 সাল চলে এসেছে, আন্দোলনের বছর। কোনো সময় আমরা লিস্টে তুলি, দেখা যায় হরতাল, কাজ হওয়ার মতো না। তারপরেও আমরা বেইলটা অন্তত যাতে পাই, সেজন্য মনসুর ভাই ডেট ফিক্স করতে চাইলেন। ওনারা বললেন যে আপনারা আগে পেপার বুক তৈরি করে দেন, রেকর্ড। আর অ্যাটর্নি জেনারেলের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন, কি জানি নামটা ছিল ওনার, আব্দুর রব সাহেব। আব্দুর রব সাহেবকে নির্দেশ দিলেন যে আপনারা যে যেখানে যতগুলা পেপারস পান এগুলা সব সংগ্রহ করে রেকর্ড কনস্ট্রাকশন করে দেন, আর আমি একসাথে শুনে গেলাম। জামিনের আর কোনো সুযোগ রাখলেন না। পরবর্তীতে তাই করা হলো, রেকর্ড একটা তৈরি করে দেওয়া হলো, রিকনস্ট্রাকশন করে দেওয়া হলো। প্রায় বছরের মাথায় আমি এদেরকে বলেছিলাম বছর 13 মাসের সময়, বছর 13 হয়ে গেছে আমার। এখন আমি এখন জবাবদিহিতা করে গেছি মক্কেলের কাছে। তারপরে উনি ফিক্স করলেন, জাস্টিস রব্বানী সাহেব ছিলেন, আমি ওনার পিছনে দাঁড়িয়ে সব তৈরি করে দিচ্ছি আর সাবমিশন রাখতেছেন, একের পরে কোর্ট শুনতেছেন। তারপরে কোর্টে কিছু প্রশ্ন করতেছেন, এরপরে জাজমেন্টে লেখা শুরু করে দিয়েছেন। জাজমেন্টে যখন লেখা শুরু হয়েছে শুনতেছি আমি, আমার কাছে মনে হয়েছে আমি যেন হাওড়ে আফালের মধ্যে পড়ে গেছি। এই আমার পক্ষে একবার বাতাটা, নৌকার বাতাটা যেমন ভেসে থাকে, এই যেমন আবার ডুবে যায়, আমার বিপক্ষে চলে যায়। এইরকম পর্যালোচনা করে তারপরে আমার পক্ষে রায় আসলো, রুল অ্যাবসলিউট, এবং আমার আসামির অন্য কোনো মামলা না থাকলে খালাস পাবে। এটা 1 BCR এ রিপোর্টেড হয়েছে অ্যাবসকন্ডিং অ্যাকিউজডের ব্যাপারে নো এভিডেন্স থাকলে যে ফলাফল আসে, এটাতে মনসুর ভাইয়ের নাম। তখন আমি হাইকোর্টের এনরোল হয়ে নেই। মনসুর ভাই তারপরে বললেন যে আপনার হাইকোর্টে এনরোল হতে হবে। এটা না, ওই সময় ওই মামলার কানেকশনে 95 সালে এনরোল হয়েছে হাইকোর্টে। এরপরে সুপ্রিম কোর্টের বারের মেম্বারশিপ, ওইটাও আমি নিচ্ছি না। 2000 সালে বলেন এখনো আপনি নেন নাই, সাথে সাথে একটা ফর্ম ফিল আপ করে উনি দিয়ে বললেন যে একটা ভাইবা দিবেন, বলবেন আপনি মনসুর হাবিব সাহেবের জুনিয়র, হয়ে যাবে। ঠিকই আমি তা করলাম। তখন আবার আমি সুনামগঞ্জে চলে আসবো যে আমি পরে এসে টাকাগুলো দিয়ে বলবেন না, টাকা এখনই দিয়ে যান। টাকা ওনার পকেট থেকে দিয়ে দিলেন, দিয়ে আমি সুপ্রিম কোর্ট বারের মেম্বারশিপ দিয়ে সুনামগঞ্জে ফিরলাম। এই হচ্ছে আমাদের আজকের যে প্রধান অতিথি মনসুর হাবিব সাহেব, এবং ওনাকে আদ্যপান্ত আইনজীবী হিসাবে আদ্যপান্ত
অনুসরণ করার মতো, এবং আমি যতটুকু পেরেছি এখনো ওনাকে অনুসরণ করি। আগে তো ঘন ঘন যাওয়া হতো এবং ওনার হাত দিয়ে আমার অন্তত 150-200 কেস সিভিল ডিভিশনে চলেছে এবং বেশিরভাগই সাকসেসফুল হয়েছে। তো আমি আজকে আর সময় নেব না, কারণ অনেক কিছুই বলার ছিল। আমি আমার আইনজীবী জীবন, সাংবাদিকতা জীবন, আরও যেগুলো মানুষের সাথে আমার একটা ইতিবাচক সম্পর্কের যে বিষয়গুলো এখানে এসেছে, সব বিষয় নিয়ে একটা বই লেখা শুরু করেছি। আমি আপনাদের এই বইয়ের মাধ্যমে ভবিষ্যতে আমাকে তুলে ধরতে পারবো এবং সবই আশা করি কিছু না কিছু উপকৃত হবেন। এই বই লেখার বিষয়টা কেনে আসলো, প্রথমে আইনজীবী হিসেবে জয়েন করার পরে আমি খুঁজি শুধু যে আইনজীবীদের লাইফ পাওয়া যায় কিনা। তখন দেখা যায় শুধু আছে বাজারে বিচারকদের লাইফ, কিন্তু আমরা আইনজীবী, আমরা যেখানে 1 লক্ষ, তারা ওইখানে 10,000ও না, 5-7 হাজার বিচারক, তারা বই লিখেন, কিন্তু আমরা কিন্তু কেউ আমাদের আত্মজীবনী লিখি না বা আইনজীবী জীবনী লিখি না। একটা ছোটখাটো বই পেয়েছিলাম, আমার দেখা আইন আদালত, AFM আব্দুল জলিল। বইটা প্রকাশ হয়েছে সম্ভবত 76 সালে। আমি 84 সালে এটা জোগাড় করেছি। আমি বাইরে জয়েন করার পর পরই ওইটাই খুঁজে পেয়েছিলাম, ছোট্ট বই। ছোট্ট বইটা পড়ে দেখলাম যে আইনজীবীদের মাথায় যে কত কিছু আসে। উনি 75 সালে একটা আর্টিকেলের মাধ্যমে লিখেছিলেন যে থানা ভিত্তিক কোর্ট দরকার। আমরা তো জানি সবাই যে এরশাদ সাহেব উপজেলা করছে, কোর্ট করছে। আমার আইনজীবীর মাথা থেকে এসেছে সেই 75 সালে, অর্থাৎ আওয়ামী লীগ সরকার থাকা অবস্থাতে, যে থানা ভিত্তিক কোর্ট করা দরকার, মুন্সিফ কোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্ট। তো আমার নিজেরও ভুল ভাঙলো যে আমরা তো জেনে এসেছি উপজেলা সিস্টেম হওয়ার পরে এই কোর্টটা হলো, কিন্তু ধারণাটা কোথা থেকে আসছে? আইনজীবীর মাথা থেকে আসছে। তো এই কারণেই আমার বই লেখার একটা বেশি আগ্রহ। আমার নিজের আইনজীবী জীবন 40 বছর পূর্ণ হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং দোয়া করছেন আমি জানি, যে আমার এই বই অনুসরণ করে যেত, যাতে নবীন আইনজীবীরা উৎসাহ পায়, আইনের প্রতি আগ্রহ বাড়ে, এবং আমি আইনজীবী পেশাটাকে এনজয় করতেছি। আমার অনেকেই বলে গেছেন আমি আসলে সব কিছুতেই আমি একটা ইতিবাচক ভূমিকা থাকি, এবং আইন পেশায় আমার পক্ষে যাক বিপক্ষে যাক আমি আনন্দ লাভ করি, আমি এনজয় করি। এই কারণেই আমার সন্তানরাও আমাকে এইভাবে অনুসরণ করে। সবাইকে আমি কষ্ট দিয়ে ফেলছি অনেক আমার জন্য, যে সবাই এতটুকু মূল্যবান সময় দিয়ে এসেছেন কষ্ট করে। আমি সবার প্রতি কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন।